পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। এমনকি গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের সভাপতি দিদি খ্যাত মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি হারের পরে কিন্তু নিজ বাড়ি থেকে কিন্তু গ্রেপ্তার হয়েছে কলকাতা পুলিশের হাতে। অবশেষে পতন হলো দিদির। অজেয় দুর্গের মতো দাঁড়িয়ে থাকা মমতা আজ পরাজিত, আর বাংলার মসনদ এখন পুরোপুরি কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি দখলে। মমতা ব্যানার্জিকে শুধু ভোটে হারিয়ে শান্ত থাকেননি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার কিন্তু মমতার সকল দুর্গই কিন্তু ভেঙে দিচ্ছেন বিজেপির এই কট্টরপন্থী নেতা। নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা ব্যানার্জির যে একটা লড়াই চলে এসেছিল গত 15 বছর যাবৎ, সেই লড়াই কিন্তু এবার অবসান ঘটলো। অর্থাৎ হার মানতে হলে কিন্তু মমতা ব্যানার্জিকে। যদিও মমতা ব্যানার্জি ভোটে কারচুপির অভিযোগ এনেছেন, তবে কিন্তু দর্শক এটার কোনো ভিত্তি নেই। অর্থাৎ দেশের আইন এবং সংবিধান কিন্তু এটাই বলছে যে মমতা ব্যানার্জিকে সরে যেতে হবে। আর সরে গেলে মমতা ব্যানার্জির জায়গা যে বসবে সে কট্টর হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী। আর দর্শক, এই শুভেন্দু অধিকারী ক্ষমতার মসনদে বসার পর থেকে মমতা ব্যানার্জিকে দিয়ে কি করা হবে দর্শক, সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন ভিডিও শুরুতেই ক্লিপগুলি দেখে। ইতিমধ্যেই কিন্তু বিজেপি কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু কিছু কিছু অ্যাকশন কিন্তু শুরু করে দিয়েছে, যেটার কিছুটা অংশবিশেষ দর্শক আপনারা ভিডিও শুরুতে কিন্তু দেখতে পেয়েছেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি একেবারে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তবে কিন্তু এই সম্পূর্ণ বিষয়টির একেবারে বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তার আগে দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আগে দেখিয়ে নিয়ে আসি। অবশেষে পতন হলো দিদির। অজেয় দুর্গের মতো দাঁড়িয়ে থাকা মমতা আজ পরাজিত, আর বাংলার মসনদ এখন পুরোপুরি কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি দখলে। যে মুসলিম ভোট ব্যাংক এতদিন দিদিকে অপ্রতিরোধ্য করে রেখেছিল, তারা আজ নিজেদের ভুলেই চরম আতঙ্কে দিন গুনছে। মোদী শাহের নোংরা চাণক্য নীতি আর সাম্প্রদায়িক মেরুকরণের কাছে কি তবে শেষ পর্যন্ত এভাবেই হার মানতে হলো বাংলার ধর্মনিরপেক্ষতাকে? হ্যাঁ, এটাই এখনকার সবচেয়ে বড় এবং নির্মম বাস্তবতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হারের পর এবং কট্টরপন্থী বিজেপির এই বিজয়ের পর পশ্চিমবঙ্গের সাধারণ মুসলমানদের ঘাড়ে ঠিক কতটা খাড়া নেমে আসতে চলেছে তা নিয়ে আজ আমরা এক গভীর এবং চাঞ্চল্যকর বিশ্লেষণ করব। সবাই জানতো পশ্চিমবঙ্গের প্রতি 3টি ভোটের একটি হলো মুসলিম ভোট। দিল্লির স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিজ বা CSDS এর পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে বিধানসভা নির্বাচনে এই হিন্দুত্ববাদী বিজেপি যখন হিন্দু ভোটের 50% নিজেদের পকেটে পুরেছিল, তখন দিদিকে বাঁচিয়েছিল এই মুসলিম ভোট। প্রায় 75% মুসলিম ভোট সেবার একচেটিয়াভাবে পড়েছিল তৃণমূলের বাক্সে। নরেন্দ্র মোদীর কোটি কোটি টাকা আগ্রাসী প্রচারণা আর ইডি CBI এর ভয়ও দিদিকে টলাতে পারেনি। কিন্তু এবার চিত্রটা সম্পূর্ণ বদলে গেল। মোদী এবং অমিত শাহ খুব ভালো করেই জানতেন তারা সরাসরি মুসলমানদের ভোট কখনোই পাবেন না, তাদের সেই রাজনৈতিক সততা বা যোগ্যতা কোনোটাই নেই। তাই তাদের নোংরা কৌশল ছিল অত্যন্ত স্পষ্ট, যে কোনো উপায়ে মুসলমানদের ভোট ভাগ করো। আর এই জঘন্য বিভাজনের কৌশলেই তারা আজ পুরোপুরি সফল হয়ে বাংলার ক্ষমতা দখল করেছে। কিভাবে কাজ করলো তাদের এই নোংরা কৌশল? আসামে তারা ঠিক যে আসাম মডেল ব্যবহার করে ক্ষমতা দখল করেছিল, বাংলায় তারা হুবহু সেটাই প্রয়োগ করলো অত্যন্ত সুকৌশলে। রাজনীতিতে একটা খুব প্রচলিত প্রবাদ আছে, 2 বিড়ালের ঝগড়ায় সবসময় তৃতীয় এক বানর পিঠা খেয়ে যায়। অর্থাৎ শক্তিশালী 2 পক্ষ যখন নিজেদের মধ্যে লড়াই করে, তখন তৃতীয় কোনো পক্ষ সেই সুযোগের ফায়দা লুটে নেয়। আসামে একসময় মুসলিম ভোটের সবচেয়ে বড় অংশ পেত কংগ্রেস, কিন্তু সেখানে বদরুদ্দিন আজমলের দল AIUDF যখন মাঠে নামলো, তখন মুসলিম ভোট কংগ্রেস আর ওই দলের মধ্যে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। ফলাফল কি হলো? বিরোধীরা নিজেদের মধ্যে লড়াই করে দুর্বল হলো, আর মাঝখান থেকে দিব্যি হেসে খেলে ক্ষমতায় বসে গেল বিজেপি। পশ্চিমবঙ্গেও ঠিক এই মারাত্মক ফাঁদেই পা দিল মুসলিম ভোটারদের একাংশ। তারা ভাবলো দিদি তো তাদের জন্য আশানুরূপ কিছুই করেননি, তাই নতুন কোনো দলকে ভোট দিই। কেউ হয়তো আসাদুদ্দিন ওয়াইসির মিমের দিকে ঝুঁকলেন, কেউ বা অন্য কোনো ছোট দলের দিকে। এই রাজনৈতিক অপরিণামদর্শিতার সুযোগটাই পুরো মাত্রায় লুটে নিল নরেন্দ্র মোদীর কট্টরপন্থী দল। ভোট ভাগ হলো, মমতার শক্তি হুহু করে কমলো, আর পেছনের দরজা দিয়ে বাংলার সিংহাসনে বসে গেল বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো অনেক ত্রুটি ছিল, চাকরি, শিক্ষা বা উন্নয়নের ক্ষেত্রে মুসলিম সমাজের সব প্রত্যাশা তিনি হয়তো শতভাগ পূরণ করতে পারেননি। সাধারণ মানুষের কিছু ক্ষোভ বা অভিমান থাকাটা অস্বাভাবিক কিছু ছিল না, কিন্তু একটা চরম সত্য কথা আজ অস্বীকার করার কোনো উপায় নেই। নরেন্দ্র মোদী আর অমিত শাহের মতো কট্টরপন্থীদের বিষাক্ত থাবা থেকে বাংলার সংখ্যালঘুদের রাজনৈতিক ও সামাজিকভাবে নিরাপদ রাখতে মমতাই ছিলেন একমাত্র এবং সবচেয়ে শক্তিশালী ঢাল। বিজেপি ক্ষমতায় বসার পর সবচেয়ে বড় যে অস্ত্রটি প্রয়োগ করতে যাচ্ছে তা হলো তাদের চিরপরিচিত এবং নোংরা বাংলাদেশি অনুপ্রবেশকারী কার্ড।
প্রতিবেশী দেশ বাংলাদেশের নাম জড়িয়ে চরম নোংরামি আর মিথ্যাচার করাই হলো বিজেপির প্রধান রাজনৈতিক হাতিয়ার। ভারতের অন্য কোনো রাজ্যে কিছু হলে বা যে কোনো নির্বাচনে ফায়দা লুটতে হলে বাংলাদেশ জুজু দেখানো তাদের একটা মজ্জাগত অভ্যাসে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরেই তারা অত্যন্ত নির্লজ্জের মতো বলে আসছে তৃণমূল সরকার নাকি অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে নিজেদের ভোট ব্যাংক বানিয়েছে। এই অবাস্তব আর উস্কানিমূলক বক্তব্যের মূল উদ্দেশ্যই হল সাধারণ হিন্দু ভোটারদের মনে বাংলাদেশ এবং মুসলমানদের সম্পর্কে একটি কাল্পনিক ভীতি তৈরি করে রাখা এবং কট্টর হিন্দুত্ববাদের আগুন জ্বালিয়ে রাজনৈতিক ফায়দা লোটা। এখন যেহেতু তারা ক্ষমতায় বসে গেছে, তাদের নেতারা মাঠে ময়দানে বারবার যে প্রকাশ্য হুমকি দিয়েছিলেন তা বাস্তবে রূপ নেয়ার সময় এসে গেছে। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স বা এনআরসি এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ এর মতো চরম বিতর্কিত ও বৈষম্যমূলক আইনের খড়গ এখন সরাসরি নামতে চলেছে সাধারণ খেটে খাওয়া ভারতীয় মুসলমানদের উপর। অবৈধ অনুপ্রবেশকারী খোঁজার নামে চলবে চরম রাষ্ট্রীয় হয়রানি। বংশ পরম্পরায় যারা বাংলায় বসবাস করছেন, যাদের বাপ দাদারা ওই মাটিতে শুয়ে আছেন, তাদেরও এখন সরকারি অফিসে লম্বা লাইনে দাঁড়িয়ে কাগজের পর কাগজ দেখিয়ে প্রমাণ করতে হবে যে তারা ভারতীয়। বৈধ নাগরিকদেরই অবৈধ বানানোর এই যে জঘন্য খেলা বিজেপি শুরু করতে যাচ্ছে, তার পরিণতি হবে ভয়াবহ। সহজ কথায় বলতে গেলে অনুপ্রবেশকারী দমনের নামে ধানের সঙ্গে ঘুণপিষ্ট হতে চলেছে। সাধারণ মুসলিম নাগরিকরা এখন নিজেদের জন্মভূমির ভিটে মাটি আর নাগরিকত্ব হারানোর এক অজানা এবং ভয়ঙ্কর আতঙ্কে দিন কাটাচ্ছে। শুধু কি নাগরিকত্ব, দৈনন্দিন জীবনযাপনেও এই কট্টর হিন্দুত্ববাদীরা যে কতটা বিষ ঢালবে তা ভারতের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের দিকে তাকালেই খুব সহজে বোঝা যায়। কে কি খাবে, কে কি পোশাক করবে, কে কিভাবে নিজের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, সবকিছুতেই এখন রাষ্ট্রের উগ্র খবরদারি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যেটা দীর্ঘদিন তৃণমূলকে সমর্থন করার পর একটু বেশি পাওয়ার আশায় বা অভিমান করে নতুন বিকল্প খুঁজছিলেন, তারা আজ মর্মে মর্মে উপলব্ধি করছেন যে তারা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছেন। তাদের এই বিভক্ত ভোটই আজ বাংলার বুকে এমন এক শক্তিকে ক্ষমতাসীন করেছে যারা কোনোদিনও চায় না সংখ্যালঘুরা মাথা উঁচু করে বাঁচুক। তাদের অধিকার রক্ষার জন্য যে নেত্রী বুক চিতিয়ে লড়াই করতেন, তাকেই তারা ছুড়ে ফেলেছেন এক চরম রাজনৈতিক বোকামির বশবর্তী হয়ে। আজ বাংলার মুসলমানরা হয়তো নিজেদের ভুলের চরম মাসুল গুনতে শুরু করেছে। তারা হারে হারে বুঝতে পারছে একতাই বল আর বিভক্তিতেই পতন। এই পুরনো প্রবাদটি রাজনীতিতে কতটা নির্মমভাবে সত্যি। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাওয়ার মানে শুধু একটি রাজনৈতিক দলের পতন নয়, এটি বাংলার দীর্ঘদিনের অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ কাঠামোর পতন। কট্টর হিন্দুত্ববাদী বিজেপির শাসনে এখন বাংলার মুসলিমদের নাগরিকত্ব, নিরাপত্তা, রাজনৈতিক অস্তিত্ব এক গভীর এবং অনিশ্চিত অন্ধকারের মুখে এসে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদীর সরকার বাংলায় উন্নয়ন আনবে, কর্মসংস্থান বাড়াবে, এমনটা যারা এখনো বিশ্বাস করেন তারা হয়তো বোকার স্বর্গেই বাস করছেন। কারণ বিভাজন, ঘৃণা আর আতঙ্কের রাজনীতি ছাড়া এই দলটির ঝুড়িতে সাধারণ মানুষের কল্যাণের জন্য আর কিছুই নেই। মোদী অমিত শাহের আসল লক্ষ্য বাংলার উন্নয়ন নয়, বরং বাংলাকে তাদের হিন্দুত্ববাদী পরীক্ষাগারে পরিণত করা। সম্মানিত দর্শক শ্রোতা, এই লড়াইটা কিন্তু আজ আর কালের নয়, এটা কিন্তু গত দশক এক যুগেরও বেশি সময় ধরে কিন্তু হয়ে আসছিল এই নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা ব্যানার্জির। আর যেটার দর্শক মাস্টারমাইন্ড হিসাবে কিন্তু নরেন্দ্র মোদীর এই পশ্চিমবঙ্গের যে উগ্রবাদী নেতা রয়েছে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এই পশ্চিমবঙ্গে কিন্তু মমতার বিরুদ্ধে কিন্তু লিড দিচ্ছিল। আর এবারের নির্বাচনে দর্শক বিজেপি জয়ী হওয়ার পর এই শুভেন্দু অধিকারীর নামে কিন্তু সবচাইতে বেশি শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে। আর জয় পাওয়ার পরে যে মমতার বিরুদ্ধে যে অ্যাকশন শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারী দর্শক, সেটার কিছুটা অংশবিশেষ কিন্তু আপনারা রিপোর্টে দেখতে পেয়েছেন। তাছাড়া এই শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে মমতা ব্যানার্জি ক্ষমতা থাকাকালীনও কিন্তু মমতার বিরুদ্ধে নানা রকম কিন্তু অভিযোগ আনছিল। এমনকি দর্শক মুসলমানদের উপর নানাভাবে কিন্তু নির্যাতনের অভিযোগও উঠেছে কিন্তু এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, যেটা নিয়ে মোদী সরকার কিন্তু আদৌ কোনো ব্যবস্থা নিতে দেখেনি। তবে এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এই উগ্রবাদী নেতা শুভেন্দু অধিকারীকে যদি ক্ষমতার মসনদে বসিয়ে দেয় নরেন্দ্র মোদী, তবে কিন্তু পশ্চিমবঙ্গ অর্থাৎ ওপার বাংলা, কলকাতা থেকে শুরু করে এই এরিয়াগুলি দর্শক একেবারে কিন্তু ধ্বংসের পথে কিন্তু চলে যাবে। বিশেষ করে মুসলমান এবং যারা বিজেপির বিরুদ্ধে কাজ করেছে এমনকি বিজেপিকে ভোট দেয়নি, তাদের বিরুদ্ধে কিন্তু কঠিন অ্যাকশনে যাবে কিন্তু এই শুভেন্দু অধিকারী। কারণ দর্শক তার কিছুটা কথাবার্তা, ভাবভঙ্গি আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এই নেতা কি আসলেই কি জনগণের নেতা নাকি দর্শক একটা গোষ্ঠীর নেতা, উগ্রবাদী নেতা। তবে কি ওপার বাংলার মানুষের শান্তির সময় শেষ? দর্শক এই উগ্রবাদী নেতা শুভেন্দু অধিকারীর ক্ষমতার মসনদে বসার পর থেকে কিন্তু আপনারা একে একে কিন্তু টের পেতে থাকবেন যে আসলে শুভেন্দু অধিকারী কি। তাই সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, এই রিপোর্টগুলি দেখার পর এবং কথাগুলি শোনার পর সম্পর্কে আপনার কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনাদের মতামতটুকু দর্শক আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।